ধরুন আপনি কোথাও গেছেন, যে জায়গাটায় আপনি আগে কখনো যাননি, মানে একদম নতুন জায়গা, কিন্তু গিয়ে মনে হচ্ছে এখানে আপনি আগে এসেছেন। অথবা কোনো বন্ধুর সাথে কথা বলার সময় হঠাৎ মনে হলো এই একই কথা, একই মুহূর্ত আপনার সাথে আগেও হুবহু ঘটে গেছে। চারপাশে সবকিছুই কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু আপনি নিশ্চিত যে এই ঘটনা, এই অভিজ্ঞতা আপনার কাছে একেবারেই নতুন, আপনি এর আগে এটা করেননি। এই অদ্ভুত রহস্যময় অনুভূতিকে ফরাসি ভাষায় বলা হয় déjà vu, যার অর্থ আগেই দেখা। গবেষণা বলছে বিশ্বের প্রায় 60 থেকে 70% মানুষ জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কিন্তু এটা কি শুধুই আমাদের মস্তিষ্কের একটা সাধারণ ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের এমন কোনো গভীর রহস্য যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে? চলুন আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা মানব মস্তিষ্ক থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বিস্ময়কর জগৎ পর্যন্ত সম্পূর্ণটা ঘুরে দেখব। চলুন একসাথে এই রহস্যের সফরে বেরিয়ে পড়া যাক। নমস্কার, আমি শঙ্খ। গপ্প নাকি সত্যির আরও একটা রোমহর্ষক পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই ডেজা ভু নিয়ে গবেষকরা বহু বছর ধরে কাজ করছেন এবং কয়েকটি আকর্ষণীয় তত্ত্বও দিয়েছেন। সবচেয়ে প্রচলিত ব্যাখ্যাটি হলো আমাদের স্মৃতি বা মেমোরি সিস্টেমকে কেন্দ্র করে। আমাদের মস্তিষ্ককে একটি সুপার কম্পিউটারের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে কখনো কখনো ছোটখাটো গ্লিচ বা ত্রুটি দেখা দেয়। একটি তত্ত্ব অনুযায়ী আমাদের মস্তিষ্ক যখন বর্তমানের কোনো তথ্য প্রসেস করে, তখন 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য সামান্য দেরি হতে পারে। এর ফলে আমরা যা দেখছি বা শুনছি তা আমাদের মেমোরি সেন্টারে পৌঁছানোর আগেই আমাদের চেতনা তা ধরে ফেলে। আর যখনই সেই তথ্য মেমোরি সেন্টারে পৌঁছায়, আমাদের মনে হয় যেন ঘটনাটি আগেও ঘটেছে। আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো স্প্লিট পারসেপশন বা বিভক্ত উপলব্ধি। এই তত্ত্ব অনুসারে আমরা হয়তো কোনো একটি দৃশ্যের দিকে এক মুহূর্তের জন্য না তাকিয়ে বা অন্যমনস্কভাবে তাকিয়েছি, এরকমও হতে পারে। এরপর যখন আমরা পুরোপুরি মনোযোগ দিয়ে সেই দৃশ্যটি দেখি, আমাদের মস্তিষ্কের কাছে সেটি পরিচিত বলে মনে হয়। আবার কিছু বিজ্ঞানী মনে করেন ডেজা ভু আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকর লক্ষণ হতে পারে। এটি প্রমাণ করে যে আমাদের মস্তিষ্কের ফ্যাক্ট চেকিং বা সত্যতা যাচাই করার প্রক্রিয়া ঠিকমতো কাজ করছে। মস্তিষ্ক যখন একটি ভুল পরিচিতির সংকেত পায়, তখন সে নিজেই বুঝতে পারে যে এই অনুভূতিটি বাস্তব নয় এবং সেখানেই এই অদ্ভুত অনুভূতির জন্ম হয়। এই ব্যাখ্যাগুলো খুবই যৌক্তিক এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এগুলো কি ডেজা ভুর সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে পারে, নাকি গল্পের আরো অনেক কিছু বাকি থেকে যাচ্ছে? কি হবে যদি এই ডেজা ভু কেবলই মস্তিষ্কের একটি রাসায়নিক খেলা না হয়, যদি এটি বাস্তবতার পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোনো এক বৃহত্তর সত্যের এক ঝলক হয়? এই ছোট্ট প্রশ্নটি আমাদের নিয়ে যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর এবং বিতর্কিত একটা ধারণার দিকে, সমান্তরাল মহাবিশ্ব বা মাল্টিভার্স। ধারণাটি শুনতে সাইফাই সিনেমার মতো হলেও তাত্ত্বিক পদার্থবিদ মিচিও কাকুর মতো বিজ্ঞানীরা এই সম্ভাবনাকে গুরুত্বের সাথে নিয়েছেন। মাল্টিভার্স তত্ত্ব অনুযায়ী আমাদের এই মহাবিশ্বই একমাত্র মহাবিশ্ব নয়, এর বাইরেও হয়তো অসীম সংখ্যক মহাবিশ্ব রয়েছে, যেগুলো আমাদের মহাবিশ্বের মতোই, কিন্তু হয়তো সামান্য কিছু ভিন্নতা নিয়ে। তারা বলছেন এমন অনেক মহাবিশ্ব রয়েছে যেখানে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম চলছে। আবার এরকমও মহাবিশ্ব রয়েছে যেখানে আমরা হয়তো এখনো জন্মাইও নি। ইনফ্যাক্ট হয়তো ডায়নোসরেরাও এখনো বিলুপ্ত হয়নি। এই ধারণাটি আসে মূলত স্ট্রং থিওরি এবং কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল তত্ত্ব থেকে। এখন এই মাল্টিভার্সের ধারণার পেছনের অন্যতম বড় ভিত্তি হলো স্ট্রিং থিওরি। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সবকিছু, ইলেকট্রন থেকে শুরু করে আলো পর্যন্ত, আসলে অতি ক্ষুদ্র কম্পনশীল স্ট্রিং বা সুতো দিয়ে তৈরি। একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্টের তার যেমন বিভিন্নভাবে কেঁপে ভিন্ন ভিন্ন সুর তৈরি করে, তেমনি এই স্ট্রিংগুলো ভিন্ন ভিন্ন কম্পাঙ্কে কেঁপে বিভিন্ন কণা তৈরি করে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো স্ট্রিং থিওরির গণিত তখনই ঠিকঠাক কাজ করে যখন মহাবিশ্বে আমাদের পরিচিত 4টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং সময়, এর বাইরেও অতিরিক্ত মাত্রা থাকে। তত্ত্বের ধরন অনুযায়ী মহাবিশ্বে মোট 10টি বা 11টি মাত্রা থাকার কথা। প্রশ্ন হলো এই অতিরিক্ত মাত্রাগুলো তাহলে কোথায়? বিজ্ঞানীরা মনে করেন এই মাত্রাগুলো হয়তো আমাদের চোখের আড়ালে খুব ক্ষুদ্র পরিসরে ভাঁজ হয়ে আছে, যা আমরা সাধারণ অবস্থায় উপলব্ধি করতে পারি না। এবং এখানেই সমান্তরাল মহাবিশ্বের ধারণাটি আরও শক্তিশালী হয়ে ওঠে। কিছু বিজ্ঞানীর মতে এই অতিরিক্ত মাত্রাগুলোই হয়তো অন্য মহাবিশ্বগুলোর প্রবেশদ্বার। এখনো পর্যন্ত এই আলোচনাটি কেমন লাগছে আপনাদের? আপনার কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে এই ডেজা ভুর মতো?
হলে কোন পরিস্থিতিতে আমাদের কমেন্ট বক্সে সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা একদম জানান। আপনার গল্পটি হয়তো অন্য কারোর অভিজ্ঞতার সাথে মিলে যেতে পারে। মাল্টিভার্সের ধারণাকে সমর্থন করে কোয়ান্টাম মেকানিক্সের আরও একটা বিখ্যাত নীতি, যা মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন বা বহু বিশ্ব ব্যাখ্যা নামে পরিচিত। সহজ ভাষায় বলতে গেলে কোয়ান্টাম স্তরে কোনো একটি কণা একই সময় একাধিক অবস্থানে থাকতে পারে যতক্ষণ না সেটিকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। বিখ্যাত শ্রোডিঙ্গার বিড়াল পরীক্ষাটির কথা ভাবুন, যেখানে একটি বিড়াল বাক্সের ভেতর একই সাথে জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই থাকে। বহু বিশ্বের তত্ত্ব অনুযায়ী যখনই কোয়ান্টাম স্তরে একটি ঘটনার একাধিক সম্ভাব্য ফলাফল থাকে, তখন মহাবিশ্বটি সেটি প্রত্যেক ফলাফলের জন্য বিভক্ত হয়ে যায়। অর্থাৎ একটি মহাবিশ্বে বিড়ালটি জীবিত থাকে এবং ঠিক সেই মুহূর্তে একটি নতুন সমান্তরাল মহাবিশ্ব তৈরি হয় যেখানে বিড়ালটি মৃত। এই তত্ত্ব অনুযায়ী আমাদের প্রতিটি সিদ্ধান্তের ফলেই হয়তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন সমান্তরাল মহাবিশ্ব। এখন প্রশ্ন হলো, এই সমান্তরাল মহাবিশ্বের সাথে ডেজাভুর সম্পর্ক কি? তাই তো তাত্ত্বিক পদার্থবিদ ডক্টর মিচিও কাকু একটি আকর্ষণীয় সম্ভাবনা তুলে ধরেছেন। তিনি সমান্তরাল মহাবিশ্বকে বিভিন্ন রেডিও স্টেশনের সাথে তুলনা করেছেন। আপনার বসার ঘরে যেমন একই সাথে অনেক রেডিও ফ্রিকোয়েন্সি উপস্থিত থাকে, কিন্তু আপনি কেবল ওই স্টেশনটি শুনতে পান যেটিতে আপনার রেডিও টিউন করা আছে, তেমনি হয়তো আমাদের চারপাশে অসীম সংখ্যক মহাবিশ্ব ভাইব্রেট করছে। আমরা সাধারণত আমাদের নিজেদের মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিতেই টিউনড থাকি, কিন্তু কি হবে যদি কোনো এক অজ্ঞাত কারণে ক্ষণিকের জন্য আমাদের চেতনা অন্য একটি সমান্তরাল মহাবিশ্বের সাথে ইনফেস বা একই কম্পাঙ্কে চলে আসে? এই তত্ত্ব অনুযায়ী ডেজাভু হলো সেই মুহূর্ত যখন আমাদের চেতনা অন্য একটি সমান্তরাল মহাবিশ্বে থাকা আমাদেরই অন্য একটি সংস্করণের স্মৃতি বা অভিজ্ঞতার একটা ঝলক পেয়ে যায়। হয়তো সেই অন্য মহাবিশ্বে আপনি ইতিমধ্যেই সেই জায়গাটিতে গিয়েছেন, অথবা সেই একই কথোপকথনটি আপনার অন্য সংস্করণের সাথে আগেই হয়ে গেছে। যখন দুটি মহাবিশ্বের কম্পাঙ্ক মিলে যায়, সেই স্মৃতিটি আপনার বর্তমান চেতনার ফাঁস হয়ে যায়, যা আপনার কাছে ডেজাভু হিসেবে প্রকাশিত হয়। অবশ্যই মনে রাখতে হবে, এটি একটি আনুমানিক ভিত্তি বা ধারণা এবং এর কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনও নেই। এটি মূলধারার বিজ্ঞানীদের দ্বারা সমর্থিত কোনো তত্ত্ব নয়, বরং এটি চমকপ্রদ এক সম্ভাবনা মাত্র। তাহলে দিন শেষে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? ডেজাভু কি শুধুই মস্তিষ্কের একটা নিরীহ ত্রুটি, একটা মেমোরি গ্লিচ, নাকি এটি কোয়ান্টাম স্তরে মহাবিশ্বগুলোর মধ্যে ক্ষণিকের জন্য সংযোগ স্থাপনের ফল? সত্যি কথা হলো, আমরা এখনো তা নিশ্চিতভাবে জানি না। বিজ্ঞান আমাদের মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে অসাধারণ সব ব্যাখ্যা দিয়েছে, যা ডেজাভুর বেশিরভাগ ঘটনাকেই সম্ভবত ব্যাখ্যা করতে পারে। কিন্তু মহাবিশ্বে রহস্যের তো শেষ নেই। ওই যে হোরাশিওর সেই অমোঘ বাণী, দেয়ার আর মোর থিংস অন হেভেন অ্যান্ড আর্থ। এই বিশাল মহাবিশ্বের কতটুকুই বা আমরা জানি? আর সমান্তরাল মহাবিশ্বের ধারণটি যদি সত্যি হয়, তবে বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং বিস্ময়কর হবে, তাই না? হয়তো ডেজাভু হলো সেই ছোট্ট জানলার মতো, যা ক্ষণিকের জন্য খুলে গিয়ে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি বা জানি তার বাইরেও এক বিশাল অদেখা জগৎ রয়েছে। তাই হয়তো এই উত্তরটা এখনো আমাদের অজানা। উত্তরটা অজানা হলেও প্রশ্নটা নিয়ে ভাবার মধ্যেই তো আসল আনন্দ, তাই না? আপনার কি মনে হয়, আপনার যুক্তি কোনটি সমর্থন করে? মস্তিষ্কের খেলা নাকি অন্য মহাবিশ্বের প্রতিধ্বনি? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর এইরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো নমস্কার, শুভরাত্রি। গপ্প নাকি সত্যি?